সারা বিশ্বে কোথায় কি হচ্ছে সেই সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। রাশিয়া ও চীনের সাথে ঠান্ডা লড়াইয়ের মাঝে প্রথমে সেনা সরিয়ে নেওয়া, তারপর পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়া, এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া। সাম্প্রতিককালে বিশ্বের একটি শক্তিশালী দেশ এমনই অদ্ভুত পদক্ষেপ নিয়েছে অন্য আরেকটি শক্তিশালী দেশের বিরুদ্ধে। কোন কোন দেশের কথা বলা হচ্ছে, সেই দেশগুলির নানান ঘটনা নিয়েই আজকের নিউজ ডিকোডেড। বেশ কয়েক বছর ধরে কুয়েত, ইরাক, জর্ডান ও সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন রেখেছিল আমেরিকা। এছাড়া এই জায়গাগুলিতে রয়েছে থার্ড মিসাইল সিস্টেমও। জানা গিয়েছে এই বিভিন্ন সেনা ঘাঁটিতে থাকা ওই হাতিয়ারগুলির চালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর সংখ্যক সেনা ও টেকনিশিয়ান রাখতে হয়েছে আমেরিকাকে, যা এখন দ্রুত কমিয়ে আনতে চলেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। জানা গিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই কুয়েত, ইরাক, জর্ডান ও সৌদি আরব থেকে বেশ কয়েকটি মিসাইল সিস্টেম সরিয়ে ফেলতে ইউএস সেন্ট্রাল কমান্ডকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। উল্লেখ্য, সাম্প্রতিককালে চীন ও রাশিয়া আমেরিকার মাথা ব্যথার প্রধান কারণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের একাংশের মনে প্রশ্ন উঠেছে, এবার কি তবে দল ভারী করতেই ইরানের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছে ওয়াশিংটন? কারণ সূত্রের খবর, ওই দুই দেশকে নজরে রেখেই নাকি মিসাইল মোতায়েন করতে চলেছে পেন্টাগন। তাই বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে মধ্যপ্রাচ্যের ফ্রন্টে আপাতত স্থিতাবস্থা বজায় রাখার পক্ষেই ঝুঁকেছে বাইডেন প্রশাসন। শোনা যাচ্ছে এবার ইরানের দক্ষিণ অংশে অবস্থিত বন্দর শহর বুশেহারে পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার, যে চুল্লি নিয়ে বহুবার দেশটি আমেরিকার সাথে বিবাদে জড়িয়েছিল। এখন প্রশ্ন উঠছে, চুল্লি বন্ধ হওয়ার পিছনে কি আমেরিকারই হাত রয়েছে? অন্যদিকে হঠাৎ করে দেশের একমাত্র পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ইরান। সম্প্রতি সে দেশের প্রেসিডেন্ট পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। হাসান রৌহানির জায়গায় ইরানের নবতম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তিনি ক্ষমতায় বসার পরই এমন সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। জানা গিয়েছে আপাতকালীন পরিস্থিতিতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। নিজেদের পারমাণবিক কর্মসূচির জন্য বরাবরই আন্তর্জাতিক মঞ্চের নজরে থাকে ইরান দেশটি। আমেরিকার সঙ্গে মাঝে মধ্যেই এই নিয়ে বিবাদেও জড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। জানা গিয়েছে 2011 সালে দেশটির দক্ষিণ অংশে অবস্থিত বন্দর শহর বুশেহারে মূলত রাশিয়ার সহায়তায় পরমাণু চুল্লিটি চালু করেছিল ইরান। এটি পরিচালনা করতে যে ইউরেনিয়াম প্রয়োজন তাও আসে রাশিয়া থেকে। কিছু বছর আগেই এই পরমাণু চুল্লিটি যে কোনো দিনই বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই জানিয়েছিলেন ইরানের পরমাণু শক্তি সংক্রান্ত দপ্তরের অধিকর্তা মাহমুদ জাফরি। জানা গিয়েছিল এই চুল্লিটির উপর নজরদারি চালাচ্ছিল ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। প্রসঙ্গত 1970 সাল থেকেই বুশেহারের পরমাণু চুল্লিটির তৈরির কাজ শুরু হয়েছিল। 1979 সালের ইসলামিক বিপ্লবের পরও চুল্লি তৈরির কাজ জারি ছিল। ইরান ইরাক যুদ্ধের সময় চুল্লিটিকে বারবার নিশানাও করা হয়েছিল। শেষে এটি তৈরির কাজ সম্পন্ন করতে সাহায্য করে রাশিয়াই। কিন্তু এবার সেই পরমাণু চুল্লিটি আচমকা বন্ধ করা হচ্ছে। তবে কি ইরানের এই পদক্ষেপে আমেরিকার হাত রয়েছে? ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে আমেরিকা কি রাশিয়ার বিপক্ষে কোনো বড়সড় ষড়যন্ত্র তৈরির দিকে এগোচ্ছে? প্রশ্ন উঠেছে কূটনৈতিক মহলে। পারমাণবিক চুল্লির পাশাপাশি নাকি 36টি ইরানীয় সংবাদ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাইডেন সরকার, জানিয়ে বেজায় অসুবিধায় পড়েছে ইরান সরকার। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল আমেরিকা? পাশাপাশি এও জানা গিয়েছে শুধু পারমাণবিক চুল্লি নয়, বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের সাথে সংশ্লিষ্ট 36টি সংবাদ ওয়েবসাইট, যার পিছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত। আমেরিকার অভিযোগ, এই সাইটগুলি মিস ইনফরমেশন বা ভুল তথ্য ছড়াচ্ছে, আর যার ফলস্বরূপ বন্ধ করে দেওয়া হয়েছে 36টি নিউজ ওয়েবসাইট। একটি নোটিশে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো বাজেয়াপ্ত করেছে, যাতে এফবিআই এবং মার্কিন বাণিজ্য দপ্তরের সিলও দেখা গিয়েছে। যখন ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার লক্ষ্যে করা একটি চুক্তি পুনরায় কার্যকর করাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে, ঠিক তখনই ঘটেছে এমন ঘটনা। ইরানের ইসলামিক রেডিও ও টেলিভিশন ইউনিয়ন পরিচালিত 33টি ওয়েবসাইট এবং ইরাকের ইরান সমর্থিত কাতাইব হেজবোল্লাহ পরিচালিত 3টি ওয়েবসাইট সিজ বা বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র। সূত্রের খবর, IRTVU যে ডোমেন ব্যবহার করত তার মালিক ছিল একটি আমেরিকান কোম্পানি, এবং এই ডোমেন ব্যবহার করার জন্য যুক্তরাষ্ট্র অর্থ দপ্তরের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোলের যে লাইসেন্স নিতে হয় তা তারা নেয়নি। অন্যদিকে কাতাইব হেজবোল্লাহকে যুক্তরাষ্ট্রে একটি সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে এবং তারাও পূর্বোক্ত লাইসেন্সটি নেয়নি, যার ফলেই
বাইডেন সরকার বন্ধ করে দিয়েছে ইরানের ওই ওয়েবসাইটগুলি। এমন ঘটনার পর আদেও কি ইরানের সঙ্গে সমঝোতাপূর্ণ সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আসতে পারবে যুক্তরাষ্ট্র? প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। বিশ্ব বুলেটিনের সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরে আছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন। এবার সময় ক্লুজের। চীন আমেরিকার পর এবার রাশিয়া ব্রিটেনের নৌসেনা বাহিনীর উদ্দেশ্যে গোলা ছুড়ল রাশিয়া। কৃষ্ণ সাগরে কি তবে এবার যুদ্ধ দেখতে চলেছে বিশ্ববাসী? চীন আমেরিকার পর এবার রাশিয়া ও ব্রিটেন। কিছুদিন আগে দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছিল আমেরিকার নৌসেনা বাহিনীর ইউএসএস রোনাল্ড রেগন নামক ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যাতে বেজায় চটেছিল কমিউনিস্ট দেশ বেজিং। কিন্তু এবার তীব্র উত্তেজনা ছড়ালো কৃষ্ণ সাগর অঞ্চলে। সম্মুখ সমরে রাশিয়া এবং গ্রেট ব্রিটেন। জানা গিয়েছে রাশিয়ান রণতরী থেকে ব্রিটিশ যুদ্ধ জাহাজের উদ্দেশ্যে ছোড়া হলো গোলা, তবে যুদ্ধ নয়, জলসীমা লঙ্ঘন করায় সতর্ক করার উদ্দেশ্যে ছোড়া গোলা, এমনটাই জানা গিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। কৃষ্ণ সাগরের বিতর্কিত ক্রিমিয়া দ্বীপের কাছাকাছি রুশ জলসীমা লঙ্ঘন করে ব্রিটিশ ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ HMS ডিফেন্ডার। এরপরই নিয়ম মাফিক সেই ব্রিটিশ রণতরীটিকে প্রাথমিকভাবে সতর্ক করে গোলা ছুড়ে সীমান্তে টহলদারি রুশ যুদ্ধ জাহাজ। পরবর্তীতে রুশ এয়ারক্রাফট ক্যারিয়ারের যুদ্ধ বিমান সুখোই 44 থেকে 4টি গোলা ছোড়া হয়, যদিও রাশিয়াকে পাল্টা জবাব দেয়নি ব্রিটিশ রণতরী। শুধু তাই নয়, এরপরই নিজের পথও বদলে ফেলে HMS ডিফেন্ডার। পাশাপাশি ব্রিটিশ সেনাবাহিনী জানিয়ে দেয় এই ঘটনার ক্ষেত্রে কোনো রকম আন্তর্জাতিক নিয়মই ভাঙা হয়নি। তারা আন্তর্জাতিক জলসীমানার সমস্ত নিয়ম মেনেই ইউক্রেনের পাশ থেকে যাতায়াত করেছেন। এই ঘটনায় তীব্র হইচই শুরু হয়েছে রাশিয়ায়। অনেকেই এই ঘটনাকে রাশিয়ার সার্বভৌমত্ব আঘাত বলেও আখ্যা দিয়েছে। আর এই ঘটনা ঘিরেই মূলত কৃষ্ণ সাগর এলাকায় ছড়িয়েছে তুমুল উত্তেজনা। প্রসঙ্গত, ইউক্রেনের ক্রিমিয়া দ্বীপটি নিয়ে বহুদিন ধরেই রাশিয়া এবং বিশ্বের অন্যান্য দেশগুলির মধ্যে বিবাদ চরমে। এর আগেও বহুবার যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছিল। 2014 সাল থেকে ক্রিমিয়াকে নিজেদের অংশ বলে দাবি করে এসেছে রাশিয়া। অন্যদিকে দ্বীপটি যে ইউক্রেনের অংশ এমনটাই মনে করে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি। আর এই নিয়েই মস্কোর সাথে বিবাদ ব্রিটেন আমেরিকার মতো দেশগুলির। ভবিষ্যতে এই দ্বন্দ্বের জল কত দূর গড়াবে তা জানা এখন কার্যত সময়ের অপেক্ষা। আপনার কম্পিউটারকে যে ব্যক্তি সমস্ত রকম ভাইরাস থেকে মুক্ত করতে অন্যতম ভূমিকা পালন করে আসছেন, এবার তিনি যে হারিয়ে যাবেন না ফেরার দেশে, তা হয়তো ভাবতে পারেননি কেউই। হ্যাঁ, আত্মহত্যা করলেন ম্যাকাফি অ্যান্টিভাইরাসের সফটওয়্যারের নির্মাতা জন ম্যাকাফি। এবার জেলের ভিতরে আত্মহত্যা করলেন অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নির্মাতা জন ম্যাকক্যাফি। জানা গিয়েছে স্পেনের একটি আদালত কর ফাঁকি দেওয়ার অভিযোগে তাকে আমেরিকায় প্রত্যার্পণের অনুমতি দেয়। আর এর কয়েক ঘন্টা পরে বার্সেলোনার জেল থেকে ম্যাকক্যাফির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি স্পেনের প্রশাসনের তরফে দাবি করা হয়েছে জেলের চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হয়নি তারা। প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে বার্সেলোনা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল বছর 75-এর ম্যাকক্যাফি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের অন্যতম পথিকৃৎ জন ম্যাকক্যাফিকে। 8-এর দশকে তিনি নিজেই তার নামে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়ে এসেছিলেন। কর ফাঁকির অভিযোগে টেনেসিতে তাকে অভিযুক্ত করা হয়েছিল। এর পাশাপাশি নিউ ইয়র্কের একটি ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির মামলাতেও অভিযুক্ত করা হয়েছিল তাকে। এরপর স্পেনের উচ্চ আদালত ম্যাকক্যাফিকে আমেরিকায় প্রত্যার্পণের অনুমতি দেয়। ম্যাকক্যাফির আইনজীবী জাভিয়ের ভিল্লালবারের মতে, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এখনো সুযোগ পেতেন ম্যাকক্যাফি। এটা একটা নিষ্ঠুর ব্যবস্থার ফলাফল। ওকে এত দিন জেলে রাখার কোনো কারণই ছিল না। পাশাপাশি এও জানা গিয়েছে কর ফাঁকি ছাড়াও ম্যাকক্যাফির বিরুদ্ধে নানান দেশে অনেক অভিযোগ ছিল। প্রতিবেশীকে খুনের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এই গ্রেফতারি এড়াতেই নাকি তিনি আমেরিকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।
কিন্তু সত্যি কি তিনি আত্মহত্যা করলেন, নাকি এর পেছনে রয়েছে কোনো চক্রান্ত? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কিছুদিন আগে প্রায় 500 জন পুলিশের দ্বারা গোটা অফিস ঘিরে ফেলে গ্রেফতার করা হয়েছিল হংকংয়ের অ্যাপেল ডেইলি সংবাদপত্রের 5 সাংবাদিককে। এবার অ্যাপেল ডেইলিকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল কমিউনিস্ট দেশ চীন। এবার বন্ধ হয়ে গেল হংকংয়ের সব থেকে বড় গণতন্ত্রকামী সংবাদপত্র অ্যাপেল ডেইলি। চীনের শি চিনফিং এবং হংকংয়ের ক্যারিলাম প্রশাসনের সমালোচনার ক্ষেত্রে হংকংয়ের এই ট্যাবলয়েডটি ছিল সব থেকে জোরালো স্বর। জানা গিয়েছে এর আগেও একাধিকবার প্রশাসনের রোষে পড়েছিল সংবাদপত্রটি। শেষবার প্রায় 500 জন পুলিশ কর্মী নিয়ে ঘিরে ফেলা হয়েছিল এই সংস্থাটিকে। এর পাশাপাশি এই সংস্থার 5 জন সাংবাদিককেও গ্রেফতার করা হয়েছিল, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। কেউ কেউ চীন সরকারের এই পদক্ষেপকে বর্বরতা বলেও কটাক্ষ করেছিলেন। কারণ হিসেবে বলা হয়েছিল বিতর্কিত জাতীয় সুরক্ষা আইন ভেঙেছে তারা। তাছাড়া সংস্থার সব সম্পত্তিও ফ্রিজ করে দিয়েছিল চীনা সরকার। এই সংস্থার তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়, আমাদের কর্মীদের নিরাপত্তার কথা ভেবে আমরা মধ্যরাত থেকে সব কাজকর্ম বন্ধ করে দিচ্ছি। ব্রিটেনের বিদেশ মন্ত্রী ডমিনিক রাবের কথায় হংকংয়ের মানুষের বাক স্বাধীনতায় এই এক বিপুল আঘাত। শি জিনপিং এর নির্দেশে গণতন্ত্রের কণ্ঠ সংবাদপত্রের বন্ধ হয়ে যাওয়ার এই ঘটনায় বেশ কিছুটা রোষানলের মুখে পড়েছে চীন। কথায় আছে, যার যেমন কর্ম তেমন ফল। আবারও এই কথার প্রমাণ হাতে নাতে পেল মুম্বাই হামলার মূল চক্রী পাকিস্তানের হাফিজ শহীদ। একেবারে বাড়ির সামনেই হলো ভয়াবহ বিস্ফোরণ। আরো ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মুম্বাই হামলার মূল চক্রী পাকিস্তানের হাফিজ সঈদের বাড়ি। সূত্রের খবর, তার বাড়ির ঠিক সামনেই ঘটা ভয়াবহ বোমা বিস্ফোরণ, যাতে গুরুতর আহত হয়েছেন 15 জন। পাকিস্তানের লাহোরের জহর টাউন এলাকায় রয়েছে শহীদের বাড়ি। সেই বাড়ির সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির জানলা দরজার কাঁচও ভেঙে যায়। জানা গিয়েছে এই বিস্ফোরণে 2 জনের মৃত্যুও হয়েছে। কারা এই বিস্ফোরণটি ঘটিয়েছে কিংবা কেন এই হামলা হলো তার তদন্ত চলেছে, জানা যায়নি। পাশাপাশি বিস্ফোরণের সময় হাফিজ বাড়িতে ছিল কিনা সেটাও পরিষ্কার নয়। প্রসঙ্গত, এই প্রথম আন্তর্জাতিক সন্ত্রাসবাদী শহীদের বাড়িতে হামলা হলো এমনটা নয়, এর আগেও তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বিশেষ সূত্রে খবর, বিস্ফোরণের সময় বাড়িতে ছিল না শহীদ। জানা গিয়েছে ওই এলাকায় বহু হাসপাতাল, শোরুম ও ব্যাংক রয়েছে। এদিনের বিস্ফোরণের আগেই ভগবানপুরায় বিস্ফোরণের ভুয়ো কল পায় স্থানীয় পুলিশ। সেই কারণেই শহীদের বাড়ির সামনে বিস্ফোরণের সত্যতা নিয়ে সন্দেহ থাকায় প্রথমে পাত্তা দিতে চায়নি পুলিশ। ইচ্ছে করে পুলিশকে দ্বিধায় রাখতেই এই পরিকল্পনা করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি আরো জানা গিয়েছে গাড়িতে করেই ওই বিস্ফোরক আনা হয়েছিল হাফিজের বাড়ির সামনে, আর সেই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় 4 ফুটের গর্ত হয়ে গিয়েছে। আরো কেউ ধ্বংসস্তূপের ভিতরে রয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকা ঘিরে রেখে চলছে কড়া নজরদারি। অন্যদিকে বিস্ফোরণের কারণ নিয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, গ্যাসের সংযোগকারী পাইপলাইনেও বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এখন গ্যাসের পাইপলাইনের মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে নাকি সত্যি সত্যি কেউ বা অন্য কোনো সন্ত্রাসবাদী দল এই কর্মকাণ্ডের সাথে যুক্ত, তা পুরোটাই এখন তদন্ত সাপেক্ষ। ডেল্টাই হলো মারণ করোনা ভাইরাসের সবচেয়ে মারাত্মক ভ্যারিয়েন্ট। এরপর ধীরে ধীরে ক্ষমতা হারাবে এই ভাইরাস, করতে পারবে না নিজের মিউটেশন, বাড়াতে পারবে না নিজের শক্তি, এমনটাই মত বৈজ্ঞানিক মহলে। ঠিক কি বলা হচ্ছে বৈজ্ঞানিক মহলে, আসুন জেনে নেওয়া যাক। কেটে গিয়েছে প্রায় 1.5 বছর, কিন্তু থেমে থাকেনি করোনার মারণ চোখ রাঙানি। উল্টে দিন দিন নিজের মিউটেশন নিজেই ঘটিয়ে আরো শক্তিশালী হয়ে উঠেছে SARS-CoV-2 বা নোভেল করোনা ভাইরাস। স্পাইক প্রোটিনের সজ্জা বিন্যাস ও গঠন ক্রমাগত বদলে দেখা মিলেছে
বিভিন্ন ভ্যারিয়েন্ট আলফা, বিটা, গামা, ডেল্টার। বর্তমানে পেরুতে ল্যাম্বডা স্ট্রেনের সন্ধান মিলেছে। কিন্তু আমেরিকার নেচার পত্রিকায় প্রকাশিত একটি গবেষণার রিপোর্ট বলছে ডেল্টাই সব থেকে মারাত্মক ভ্যারিয়েন্ট এবং এরপর ধীরে ধীরে নিজের ক্ষমতা হারাতে চলেছে এই ভাইরাসটি। গবেষণাপত্র বলছে শক্তি বৃদ্ধি করে করোনা ভাইরাস তার সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছে, আর একে বিজ্ঞানের ভাষায় করোনার ডেল্টা স্ট্রেন বলা হয়েছে। সম্প্রতি পেরুতে ল্যাম্বডা স্ট্রেনের সন্ধান মেলায় সেটিকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট তালিকায় নজরবন্দি রাখা হয়েছে। কিন্তু বৈজ্ঞানিকেরা মনে করছেন এই স্ট্রেন ডেল্টার মতো মারাত্মক নয়। সবচেয়ে শক্তিশালী স্ট্রেন ডেল্টার পর আর শক্তি বাড়াতে পারবে না এই ভাইরাস। সেও ক্লান্ত এবার। নিজের অস্ত্রে আর শান দেওয়ার মতো ক্ষমতা নেই SARS-CoV-2 এর। আরো ধার দিতে গেলে ভাইরাসেরই ঢাল তলোয়ার ভাঙবে। নেচার পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রটির সঙ্গে যুক্ত অন্যতম বিজ্ঞানী তথা আমেরিকার স্ক্রিপস রিসার্চ ট্রান্সলেশনাল ইনস্টিটিউটের কর্তা এরিক টোপলের কথায় সবকটি স্ট্রেনের মধ্যে ডেল্টাই সবচেয়ে খতরনাক। এ বিষয়ে সমর্থন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, কিন্তু এখানেই এর শেষ বলে মনে করছেন তারা। এরিকের সঙ্গেই এই গবেষণায় ছিলেন ইটালির ভাইরোলজিস্ট, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক রবার্টো বুরিওনি। তার কথায় গবেষণায় যা দেখা যাচ্ছে তাতে বলাই যায় SARS-CoV-2 এর ডেল্টা স্ট্রেন খুব সম্ভবত এমন অবস্থায় পৌঁছে গিয়েছে তার স্পাইক প্রোটিনে আর মিউটেশন ঘটানো সম্ভব নয়। ছোটখাটো বদলও নয়, এটাই হয়তো ভাইরাসের সর্বশেষ রূপ। বেশ কয়েক বছর পরে হয়তো সামান্য বদল হবে, যেমনটা হয়ে থাকে ফ্লু ভাইরাসের ক্ষেত্রে। তাই ফ্লুয়ের টিকা নির্দিষ্ট সময় অন্তর আপডেট করতে হয়। WHO জানিয়েছে অন্তত 85টি দেশে ছড়িয়েছে ডেল্টা। বিটা পাওয়া গিয়েছে 119টি দেশে, 71টি দেশে গামা, আলফা স্ট্রেন মিলেছে 170টি দেশে। বিজ্ঞানীদের অনুমান আপাতত বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে ডেল্টাই, যাকে রুখতে একমাত্র উপায় এখন টিকাকরণ। তাই দ্রুত টিকাকরণ সেরে ফেলার পরামর্শ দিচ্ছেন বৈজ্ঞানিক মহল। বিশ্ব বুলেটিনের সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন। আবারও এক বিপাকে পড়লেন প্রাক্তন মাইক্রোসফট প্রধান বিল গেটস। দীর্ঘ 27 বছরের বিবাহিত জীবনের বিচ্ছেদের পর এবার তার মানব কল্যাণমূলক সংস্থার ফাউন্ডেশন পদ থেকে সরে গেলেন এক ধনকুবের। ঠিক কার কথা বলা হচ্ছে তার উত্তর নিয়েই আজকের টক অফ দ্য ওয়ার্ল্ড। বর্তমান সময়টা একটু ভালো যাচ্ছে না মাইক্রোসফটের প্রাক্তন প্রেসিডেন্ট বিল গেটসের। সাম্প্রতিককালে দীর্ঘ 27 বছরের বৈবাহিক জীবনে ইতি পড়েছে বিল গেটস ও মেলিন্ডা গেটসের। এবার দীর্ঘদিনের বন্ধু বিল গেটসের 2000 সালে নির্মিত সংস্থার ফাউন্ডেশনের ট্রাস্টি পদ থেকে ইস্তফা দিলেন ধনকুবের ওয়ারেন বাফেট। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নামক এই সংস্থার মূল লক্ষ্য শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও দারিদ্র সমস্যা দূর করা। প্রসঙ্গত, বাফে বিল এবং মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদের পর তাদের ফাউন্ডেশনে এমনিতেই ধাক্কা লেগেছিল। এবার বার্কশায়ার হাথওয়ের ধনকুবের কর্ণধার বাফের সরে দাঁড়ানোয় বেশ খানিকটা ঝাঁকুনি লাগলো বলে মনে করছেন বহু মানুষ। সম্প্রতি একটি বিবৃতি জারি করে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন স্বয়ং ওয়ারেন বাফে। যদিও বিবৃতিতে বাফে লিখেছেন, ফাউন্ডেশনের সঙ্গে আমার লক্ষ্যের 100% সমন্বয় রয়েছে। বার্কশায়ার হ্যাথওয়ের মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে তার সাম্রাজ্য গড়ে তোলা 90 বছরের বাফের দানের পরিমাণও কিছু কম নয়। গত 15 বছর নিজের সম্পত্তির প্রায় $2700 কোটি বেশি অর্থ বিভিন্ন সংস্থায় দান করেছেন ওয়ারেন বাফে। পাশাপাশি ওয়ারেন বাফে এও জানিয়েছেন বার্কশায়ার হ্যাথওয়ের সমস্ত শেয়ারও দান করার ইচ্ছে রয়েছে তার। অন্যদিকে জানা গিয়েছে বিল ও মেলিন্ডার বিচ্ছেদের পরেও তারা ফাউন্ডেশনের কাজে তারা আগের মতোই জড়িত থাকবেন বলে জানিয়েছিলেন। তবে এই ফাউন্ডেশন থেকে ধনকুবের ওয়ারেন বাফের সরে যাওয়ায় কোনো খারাপ প্রভাব এই সংস্থায় পড়বে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বিশেষজ্ঞদের মতে এই সংস্থার লক্ষ্য ও ওয়ারেনের লক্ষ্য একই হওয়ায় আলাদা হয়ে গেলেও মানব কল্যাণমূলক কাজে
কোনো বাধা সৃষ্টি হবে না। আজ 27 জুন। আজ এই দিনেই ইংল্যান্ডে স্থাপন করা হয়েছিল এমন একটি মেশিন যার অ্যাডভান্স ভার্সনের ফলে আপনি এখন যেখানে সেখানে যখন তখন যেমনটা প্রয়োজন অর্থ তুলে নিতে পারি। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন মেশিনের কথা বলছি, আর যদি না পেরে থাকেন তাহলে কোনো ব্যাপার নয়, আজকের ডিরেটা তা নিয়েই। আজ 27 জুন। আজ এই দিনেই পৃথিবীর ইতিহাসে প্রথম এটিএম অর্থাৎ অটোমেটেড টেইলর মেশিন স্থাপন করা হয়েছিল ইংল্যান্ডের এনফিল্ড শহরে। বিশ্বের বিভিন্ন দেশে এটিএম মেশিন বিভিন্ন নামে পরিচিত। কোথাও অটোমেটেড ব্যাংকিং মেশিন, আবার কোথাও ক্যাশ মেশিন, ক্যাশ পয়েন্ট, ক্যাশ লাইন। এই যন্ত্রের ধারণা প্রথম স্কটল্যান্ডের অধিবাসী জন শেফার্ড ব্যারনের মাথায় আসে। জানা যায় চকলেট ভেন্ডিং মেশিন বা চকলেট বিক্রি করার স্বয়ংক্রিয় যন্ত্র দেখেই তিনি এটিএম তৈরি করার কথা ভাবেন, যার মাধ্যমে সাধারণ মানুষ যখন তখন যেখানে সেখানে নিজের প্রয়োজন মতো অর্থ নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলতে পারে। 1967 সালের 27 জুন লন্ডনে বার্কলেজ ব্যাংকের এনফিল্ড শাখায় প্রথম এটিএম স্থাপন করা হয়েছিল। কালে কালে এখন এটিএম মেশিনের মাধ্যমে টাকা তোলার সাথে সাথে জমা দেওয়ার কাজও করা হচ্ছে, যার সাহায্যে বেশ খানিকটা সহজ হয়েছে মানুষের জীবন। বিশ্ব বুলেটিন আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক এই সময়। ততক্ষণ চোখ রাখুন, ওয়ানে থাকুন। শুভরাত্রি।